সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে 26 তারিখ, অর্থাৎ মাসের একেবারেই শেষ পর্যায়ে, এবং আমি সাধারণত মাসের শেষ সপ্তাহে হাউজিং মার্কেট আপডেট দিয়ে থাকি যথেষ্ট তথ্য সহ। সেটি আজ হতে যাচ্ছে। সো যে হাউজিং মার্কেট আপডেট হতে যাচ্ছে, এবং আরেকটি হতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের খবর এসেছে, যে দুটি আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, বাসায় বসে দেখছেন না, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে পরবর্তীতে দুটি লিঙ্কও দেওয়া থাকবে, সে দুটি আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। সো আজকের প্রোগ্রামের প্রথম অংশে আমরা কভার করব দ্য হাউজিং মার্কেট, এবং শুরুই করব একটি চার্ট থেকে। মাস অর্থাৎ জুন মাসের ডাটা তথ্য এসে পৌঁছেছে, এটি প্রকাশিত হয়েছে এবং আমাদের কাছেও এসে পৌঁছেছে। নতুন করে রেকর্ড হাই, অর্থাৎ বাড়ির দাম আবারও পুনরায় বেড়েছে এবং একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। এগেন, আপনারা এখন যেটা দেখছেন স্ক্রিনে, এটি হচ্ছে গত 5 বছরের গ্রাফ। ইটস আ 5-year চার্ট অফ দ্য মেইডেন সেল প্রাইস ইন দ্য US। আমি মেইডেন বলছি টেকনিক্যাল ওয়ার্ড, সহজ ভাষায় অ্যাভারেজ সেল প্রাইস যেটি আছে এই মুহূর্তে আমেরিকাতে, সেটি আপনারা দেখছেন। মে মাসের সাথে যদি জুন মাসের তুলনা করা হয়, পরিসংখ্যান বলছে এই এক মাসেই প্রতিটি বাড়ির অ্যাভারেজ মূল্য বেড়েছে $2,809। গত বছরের ঠিক একই সময়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে শতাংশের অনুসারে 4% বেড়েছে, অর্থাৎ বাড়ির দাম বেড়েই চলছে। কিন্তু আমি একটি কথা এখানে বলে রাখি, আমার মনে হয় অনেকেই আছেন, আপনারা এটি ইতিমধ্যে জানেন, অ্যান্ড মেনি পিপল আর গোয়িং, অনেকে আছেন যারা বলবেন অনুষ্ঠানটি দেখার পরে বা দেখছেন, আপনারা হয়তো মনে মনে বলছেন যে দুটি জিনিস অনেকে হয়তো বলবেন। সো দ্য ফার্স্ট থিং যেটি আছে, অনেকেই বলবেন যে হাউজিং মার্কেট তো এখন ক্র্যাশ হওয়া উচিত, অথবা আসছে, কারণ বাড়ির দাম এই পরিমাণ বেড়েছে যেটা এখন ক্র্যাশ হওয়া উচিত। ইন্টারেস্ট রেটও কমছে না, অর্থনীতির খুব একটা ভালো অবস্থান মনে হচ্ছে না। সো হাউজিং মার্কেট ক্র্যাশ ইজ কামিং, অনেকেই বলবেন। কামিং কত কাছে? অনেকে বলবেন ইটস রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, অর্থাৎ যে কোনো সময় হইতে পারবেন। আমি তাদেরকে বলবো, বা আপনারা যারা আছেন এরকম মনে করেন, আমি আপনাদেরকে বলবো যে এটি আমি প্রথমবার শুনছি না। আই হ্যাভ হার্ড দিস ওয়ান মেনি টাইমস বিফোর। আর মজার ব্যাপার হচ্ছে, আমি এটা শুনছি ক্রমাগতভাবে। আই হ্যাভ বিন হিয়ারিং দিস গত 3 বছরে, শুনেই যাচ্ছি হাউজিং মার্কেট ক্র্যাশ আসতে যাচ্ছে, কারণ এটা কারেকশন হওয়া উচিত। সেকেন্ড থিং যেটি আছে, অনেকে বলবেন, সেটি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সব জায়গায় না হলেও ফ্লোরিডা, টেক্সাসের ইনভেন্টরি কিন্তু বাড়ছে। অর্থাৎ ইনভেন্টরি যখনই আপনারা শুনবেন কথাটি, তখন মনে করে নেবেন যে বিক্রয়যোগ্য বাড়ির যে তালিকা সেটি বাড়ছে, উইচ ইজ এ গুড থিং যদি আপনি বায়ার হয়ে থাকেন। সো অনেকে বলে থাকেন টেক্সাস, ফ্লোরিডা, সেখানে তো বাড়ির সংখ্যা বেড়েছে, বিক্রয়যোগ্য বাড়ির, কিন্তু মূল্য কিন্তু খুব একটা কমেনি। দ্য প্রাইসেস আর নট কামিং ডাউন সিগনিফিকেন্টলি, সেরকম তাৎপর্যপূর্ণভাবে প্রাইস কমেছে, বাট নট এনাফ, যেটিকে আমি বলবো হ্যাঁ কমেছে, কিন্তু কীভাবে কমেছে সেটি আমি বলবো, কিন্তু সেটিকে আপনি হাউজিং মার্কেট ক্র্যাশ কোনোভাবেই বলতে পারেন না। ওকে, কারণ আপনি যদি হোম প্রাইস আজকে দেখেন টেক্সাস এবং ফ্লোরিডা, এবং যেই প্রাইসটিতে এখন লিস্ট করা হচ্ছে সেটির সাথে যদি আপনি কম্পেয়ার করেন 2020 সালে, অথবা তারও একটু আগে চলে যান, প্রি প্যান্ডেমিক মহামারীর পরে, আপনি দেখবেন সেই সময়ের প্রাইসের থেকে এখন যেই লিস্ট করা হয়েছে, বাড়ি বিক্রয়যোগ্য যে প্রাইসটি দেওয়া হয়েছে, ইটস মাচ হায়ার, অনেক উপরে। স্পেশালি আমি টকিং অ্যাবাউট টেক্সাস অ্যান্ড ফ্লোরিডা লিস্টিং প্রাইস। অনেকে বলবেন যে আচ্ছা, এবং বাই দ্য ওয়ে আমি শুনেছি, এই জন্য আমি বলছি, কারণ এটা শুনে রাখা ভালো সবচেয়ে। অনেকে বলবেন যে লিস্ট প্রাইস কিন্তু কমে আসছে, অর্থাৎ যেই মূল্যে একটি বাড়ি বিক্রয়ের জন্য মার্কেটে দেওয়া হয়, সেটি যে মূল্য ছিল সেটি কমে আসছে, এবং বেশ ভালোভাবে কমে আসছে। তাদেরকে আমি বলবো যে কেউই আমরা কেয়ার করি না লিস্ট প্রাইস কি, কারণ যেই প্রাইসে লিস্ট করা হয় বাড়ি বিক্রয়ের জন্য, সেই প্রাইস আপনি কেনেন না, ইদার বেশি অথবা তার কমে কেনেন, স্পেশালি এই সব ক্ষেত্রে। সো
এক্সাম্পল দেই, একটি বাড়ির লিস্ট আপনি করেছেন, আপনি বিক্রয় করতে চান, আপনি লিস্ট করেছেন লেটস সে 7,20,000-এ, কিন্তু আপনি জানেন এই বাড়িটা 7,20,000-এ বিক্রয় হবে না। ইন দিস কেসেস টেক্সাস এন্ড ফ্লোরিডা আপনি কমপক্ষে 50,000 ছাড় দিবেন, $50,000। সেক্ষেত্রে আপনার বাড়ি বিক্রয় হবে 6,70,000-এ। তখন যখন কেউ আপনি দেখবেন যে ও লিস্ট করা হয়েছিল 7,20,000-এ, বিক্রয় হয়েছে 6,70,000-এ, 50,000 ড্রপ। বাট এরকম ড্রপ আছে, কিন্তু দ্য ড্রপ ইজ নট ক্রেজি, এবং এই ড্রপ কোনোভাবেই ক্রেজি বলতে পারে না, এটা কোনোভাবে বিশৃঙ্খল বা কেয়াস বলতে পারে না। হাউজিং মার্কেট ক্র্যাশ তো অনেক দূরের কথা, নো ইটস মোটেও কাছাকাছি না। সো কেউই কেয়ার করে না সেল মানে লিস্ট প্রাইস, উই কেয়ার অ্যাবাউট সেল প্রাইস, হোয়াট হোমস আর সেলিং ফর নাও, যেটি আপনি ক্রয় করছেন বা বিক্রয় হচ্ছে। সো এটি যারা করছেন, বিভিন্ন অনেক সময় আমি দেখে থাকি ইউটিউব, ফেসবুক, অনেক জায়গায় অনেকে বলছেন যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো সঠিক নয়, এবং আমি মনে করি অনেকেই ভুলভাবে উপস্থাপন করছেন জিনিসগুলো, এবং অনেকেই তারা চান যে আপনি তার ভিডিওটা ক্লিক করুন এবং দেখুন। দ্যাটস দ্য ট্রুথ আমি মনে করি। এনিওয়েজ, চলুন একটু ইনভেন্টরি সাইট আমরা দেখে নিই। ইনভেন্টরির কথা বলছিলাম একটু আগে, যেটা দেখছেন আপনি, অ্যাগেন এটিও 5 বছরের একটি গ্রাফ চার্ট। এখানে বলছে কি পরিমাণ বাড়ি সেলের জন্য লিস্ট করা আছে, অর্থাৎ অ্যাভেলেবল আছে, যেখান থেকে আপনি একটি বাড়ি পছন্দ করতে পারেন, 2টিও করতে পারেন, 10টিও করতে পারেন, বাট অ্যাভেলেবল হাউসেস ফর ইউ টু বাই। এটি বলছে যে 1.77 মিলিয়ন। ওকে, তো অনেকে বলবেন এই কিছুটা হলে তো বেড়েছে, কারণ গত বছর ঠিক একই সময়ে এটি ছিল 1.56 মিলিয়ন। সো সেই হিসাবে গত বছরের তুলনায় এখনকার যে ইম্প্রুভমেন্টটা বেড়েছে ইনভেন্টরি, সেটি হলো শতাংশের হিসাবে 13%, বাট ইট ইজ নট মাচ ইম্প্রুভমেন্ট। আমরা যদি 2021 সালে দেখি, 2022 সালে দেখি, স্পেশালি 2022-এ যদি আমরা দেখি, ইন দ্য জুন অফ 2022, আমরা আরেকটি পরবর্তী চার্ট দেখব, বা যে চার্টটি এখন দেখছেন আপনারা, জুন মাসের 2022 সালে তখন 1.75 মিলিয়ন বাড়ি লিস্টেড ছিল বিক্রয়ের জন্য, এখন আছে 1.77 মিলিয়ন। প্রি প্যান্ডামিক, অর্থাৎ প্যান্ডামিকের আগে, মহামারীর আগে, যে কোনো সময় ইন অ্যাভারেজ মার্কেটে 2.38 মিলিয়ন বাড়ি অ্যাভেলেবল থাকতো ইনভেন্টরিতে, আপনি যে কোনো সময় কিনতে পারতেন বা ওখান থেকে একটি বাড়ি কিনতে পারতেন। অর্থাৎ পরবর্তী চার্ট যদি আমরা দেখি, অর্থাৎ বাড়ির সংখ্যা কমেছে, যেটি প্রি প্যান্ডামিক আপনারা দেখছেন 2.38 মিলিয়ন। তার অর্থ হচ্ছে ইনভেন্টরি কমে এসেছে 25%, ইজ স্টিল ডাউন 25% কম্পেয়ার টু ব্যাক দেন, প্রি প্যান্ডামিকের আগের তুলনার কথা বলছি। সো it is still the same inventory. Inventory remains low. Inventory এখনো যথেষ্ট কম আমাদের হাতে। দ্যাটস এইটির কারণে বাড়ির দাম বাড়ছে। সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, ডিম্যান্ড আছে, ক্রেতা আছেন, বিক্রয়যোগ্য বাড়ি কম। দ্যাটস প্রপিং আপ দ্য হোম প্রাইসেস। দ্যাটস এই কারণে হোম প্রাইস বেড়ে উপরের দিকে আছে এবং উপরে থাকবে বলে আমি মনে করি বেশ কিছুদিন। দ্য কনসার্নিং থিং ইজ, আপনি যদি এই চার্টটির দিকে খেয়াল করেন, রাইট, ইনভেন্টরি, দ্য চার্ট অফ ইনভেন্টরি, দেখবেন ইনভেন্টরি খুব একটা বাড়েনি, কোনো মতে খুব একটু অল্প একটু বেড়েছে, বেয়ারলি ইনক্রিজ মান্থ ওভার মান্থ, কয়েক মাসের যদি খেয়াল করে থাকেন অল্প একটু বেড়েছে। ইট ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান 0.5% বেড়েছে। সো হোম প্রাইসেস স্টিল হাই, যথেষ্ট উপরে এখনো। ইট ইজ কোনো মতে শক হওয়ার মতো না, ইটস নট এ শকার। অ্যান্ড মর্টগেজ ইন্টারেস্ট রেট আর স্টিল, আপনারা খেয়াল দেখবেন যে রেঞ্জটার কথা বলবো, ঠিক এই রেঞ্জে আটকে আছে, ফ্লোটিং ইন দ্য রেঞ্জ দ্যাট উই হ্যাভ অলওয়েজ ডিসকাস। আমি এর ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি। সো আই উইল জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ, অনেকের কাছে একটু মনে করিয়ে দিই যে আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠানটি দেখে থাকেন, দ্য ভিউজ, স্পেশালি যে অনুষ্ঠান, যে পর্বগুলিতে আমি ফেডারেল রিজার্ভের আলোচনা করে থাকি, ফেডারেল রিজার্ভের কার্যকলাপ এবং যে মিটিংগুলি হয়ে থাকে, তাহলে আপনার ইতিমধ্যে জানা আছে যে ফেডারেল রিজার্ভ যদি কোনো কিছু পরিবর্তন না করে, দ্য ফেডারেল রিজার্ভ, ইফ দ্য ফেডারেল রিজার্ভ ডাজ নট চেঞ্জ দ্য ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট, তাহলে নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো পরিবর্তন আশা করতে পারেন না। দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট যেখানে আছে, এই যে রেঞ্জটা একটু পরে আমরা দেখব, যে রেঞ্জ বাউন্ড, সেই রেঞ্জটি আপনাদের ইতিমধ্যে জানা আছে, রেঞ্জটি কোথায়। সো ইন রেফারেন্স, জাস্ট রিফ্রেশ করার জন্য, রেঞ্জটি হচ্ছে
যদি নিচের দিকে খুব নিচে নামে তাহলে 6%, যদি খুব উপরের দিকে দ্য ভেরি হাই এন্ড অফ দ্য রেঞ্জ 8%। সো এই রেঞ্জটা মধ্যেই আমরা থেকে যাব 6 থেকে 8%, যদি ফেডারেল রিজার্ভ কোনো কিছু না করে থাকে। বাট মোর রিয়েলিস্টিকলি, বাস্তবিকভাবে বলতে গেলে আমার মনে হয় রেঞ্জটা থাকবে 6.5% থেকে 7.5%, 6.5 to 7.5 ফিক্স, দ্য 30-year ফিক্স মর্গেজের কথা বলছি আমি, ইন্টারেস্ট রেট। রাইট নাও এই মুহূর্তে আমরা অফিসিয়ালি আছি 6.8%, 6.82% or 6.78 এর মধ্যে উঠানামা করছে। সো দিস ইজ দ্য অ্যাভারেজ 30-year ফিক্স। আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে 30 বছরের 30-year ফিক্সড মর্গেজ রেট ইন দ্য ইউএস। যে চার্টটি আপনারা দেখছেন এটিও গত 5 বছরের চার্ট, অর্থাৎ ইটস 5-year চার্ট, 5 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত। এবং আমরা সবাই উই হ্যাভ বিন স্টাক ইন দিস রেঞ্জ। যে রেঞ্জটি আপনি দেখছেন, আমরা কিন্তু এখানে স্টাক হয়ে আছি। তার কারণ ফেডারেল রিজার্ভ কোনো কিছু পরিবর্তন করেনি। দ্য ফেডারেল রিজার্ভ হ্যাজ নট চেঞ্জ দ্য ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট। সো হিয়ার ইজ দ্য লেটেস্ট। নতুন তথ্য হচ্ছে এরকম। ফেডারেল রিজার্ভের প্রজেকশন, বা তারা একটি প্রজেকশন দিয়েছেন যে অন্তত পক্ষে কমপক্ষে একটিবার হলেও তারা ইন্টারেস্ট রেট কমাবেন এবছর 2024। সো দ্যাটস তাদের যে পরবর্তী মিটিংটি আছে, দ্য নেক্সট মিটিং, সেটি হতে যাচ্ছে জুলাইয়ের 31 তারিখে। এবং অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক দে আর মোস্ট লাইকলি, খুব আমার মনে হচ্ছে সম্ভবত দে আর মোস্ট লাইকলি নট গোয়িং টু চেঞ্জ অর কাট দ্য ইন্টারেস্ট রেটস অ্যাট দ্য জুলাই মিটিং। 31 তারিখে যে মিটিং হচ্ছে, এখানে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, কাট করবেন না, কিছুই হবে না। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। ওকে, দ্য এক্সপেকটেশন, যেটি সবাই আশা করছেন, অর্থনীতিবিদরা বলেন, ওয়াল স্ট্রিট বলেন, দ্য মার্কেট বলেন, যে তারা ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবেন সেপ্টেম্বর থেকে। এবছরের সেপ্টেম্বরের যে মিটিংটি হবে সেখান থেকে। এবং কতখানি কাট করতে পারবেন বা কতখানি কমাবেন সেটি আমি মোটামুটি অনুমান করতে পারি, এবং অনেকের সাথে আমি একমত পোষণ করি। সেটি হচ্ছে 0.25%, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট, কোয়ার্টার পয়েন্ট যেটিকে বলে থাকে। বাট দ্য প্ল্যান ওর দ্য প্রজেকশন যেটি আছে, তারা এটি কিন্তু ক্রমাগতভাবে কমাতে থাকবেন যখন একবার কমানো শুরু করবেন, উইচ ইজ ইন সেপ্টেম্বরে যখন কমাবেন, এটা ক্রমাগতভাবে তারা বেশ কয়েকবার কমিয়ে আনবেন। দে উইল কিপ কন্টিনিউইং কাটিং ইন্টারেস্ট রেট ইন 2025 অ্যান্ড 2026, আগামী বছর এবং তার বছর, উইচ ইজ কোথা থেকে জানছি আমরা, এটি লেখা আছে ফেডস প্রজেকশন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Written in the SEP, Summary of Economic Projection, যেটা হয়ে থাকে ফেডারেল রিজার্ভের, সেখানে লেখা আছে। এবং এই সেন্টিমেন্টটাই তারা মার্কেটও মোটামুটি এরকমই চিন্তাভাবনা করছেন। ফেডারেল রিজার্ভ তো বলছেনই তাদের প্রজেকশনে, আমিও মনে করি যে এরকমই একটা কিছু হচ্ছে। সো আই উইল টেল ইউ দিস, আপনি যদি ওই দলের হয়ে থাকেন যিনি অপেক্ষা করছেন রিফাইন্যান্সের জন্য, ইফ ইউ আর লুকিং টু রিফাইন্যান্স, গুড নিউজ, ইট ইজ কামিং ফর ইউ। যারা অপেক্ষা করছেন রিফাইন্যান্সের জন্য, কেন? ইন্টারেস্ট রেট কমে আসলে, রিফাইন্যান্স করলে আপনার পেমেন্ট কমে আসবে, ইন্টারেস্ট রেট কমলেই আপনার পেমেন্টটা কমে আসবে, আপনার জন্য কিছুটা সহজতর হবে। ইয়োর অপরচুনিটি ইজ কামিং, বাট সম্ভবত এটি নট নাও, নট আনটিল 2025। এবং 2025 যখন আমি বলছি, আগামী বছরের কথা বলছি। কেন বলছি সেটিও আমি বুঝিয়ে বলবো। আগামী বছরের কথা বলছি, এবং সেটিও হতে যাচ্ছে নট বিফোর জুন মাসের আগে তো অবশ্যই না। কেন জুন মাসের আগে না? তার আগে তো কমতে যাচ্ছে ইন্টারেস্ট রেট। কেন বলছি সেটা কারণ হচ্ছে, যদি আপনি মনে করেন যেটি আপনার জন্য ইট উইল মেক মিনিংফুল চেঞ্জেস, অর্থাৎ ঠিক ভালোভাবে কিছু কমে আসবে, এরকম যদি আশা করে থাকেন, ইফ ইউ টু মেক ইট ওয়ার্ক ফর ইউর ওয়াইল, দেন আপনাকে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকজ ওয়ান্স দে স্টার্ট কাটিং ইন্টারেস্ট রেট, যখন তারা কাটা শুরু করবেন, তারা এটি খুব গ্র্যাজুয়ালি, খুব কম করে কাটতে থাকবেন। দে ওয়ান্ট টু স্প্রেড ইট, তারা এটি ভাগ করবেন
বছরে, আগামী 2 বছরে, যেটি আগে বললাম 2025 and 2025 and more, কারণ অনেকে বলছেন 27 সাল পর্যন্ত তারা কমাবেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মনে করি না 25 বেসিস পয়েন্টের বেশি তারা কাটবেন এক একবার। অ্যান্ড ইফ ইউ আর লুকিং টু বাই হোম, আপনি যদি সেই দলের লোক হয়ে থাকেন যারা খুঁজছেন একটি বাড়ি এ বছর কিনবেন বা আগামী বছর কিনবেন, ইফ ইউ আর লুকিং টু বাই এ হোম দিস ইয়ার, স্পেশালি এ বছর, তাহলে আপনাকে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু লুক অ্যাট দিস ইন টার্মস অফ মর্গেজ রেট। আপনাকে দেখতে হবে মার্কেটটা ঠিক এই মর্গেজ রেটের পার্সপেক্টিভ থেকে, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যারা নতুন করে বাড়ি কিনতে যাচ্ছেন এবছর। সো দ্য আর্লিয়েস্ট, সবচেয়ে দ্রুত কাছাকাছি সময়ে তারা ইন্টারেস্ট রেট কাটবেন, কমাবেন, সেটি হচ্ছে সেপ্টেম্বর। এটি আপনাকে মনে রাখতে হবে, সেপ্টেম্বরের আগে ইন্টারেস্ট রেট কমছে না। কিন্তু ইন্টারেস্ট রেট যখন কাটা শুরু করবেন, বা এই কথাটি যখন বাতাসে ঘুরে বেড়াবে এবং কাটা শুরু করবেন, তার আগে থেকেই কিন্তু যে দ্য ইন্টারেস্ট রেট উইল স্টার্ট ড্রিফটিং ডাউন, নিচের দিকে নামা শুরু করবে, কারণ সবাই আশাবাদ ব্যক্ত করছেন, এভরিবডি ইজ ইন অ্যান্টিসিপেশন যে ইট ইজ হ্যাপেনিং, ইন্টারেস্ট রেট ইজ কাটিং, শুরু হতে যাচ্ছে। এই আশাবাদ যখন ব্যক্ত হয়ে যায় এবং খুব শক্ত ধারণা পোষণ করে, ইন্টারেস্ট রেট কমার আগে থেকেই কিন্তু মর্গেজের ইন্টারেস্ট রেট কমা শুরু করে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইটস অনলি গোয়িং টু বি আ কোয়ার্টার পয়েন্ট। মনে রাখবেন, ইন্টারেস্ট রেট যখন কাটা হবে, কমানো হবে, সেটিও কিন্তু কোয়ার্টার পয়েন্ট, অর্থাৎ 0.25% বেশি হবে না। বাট দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, এটি কিন্তু কমে আসবে তার চেয়েও বেশি। দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট উইল ড্রিফট ডাউন ইভেন লোয়ার দেন দ্যাট, মোর দেন 0.25%, এটি মনে রাখবেন। সো তার কারণ হচ্ছে, সবাই জানেন সেপ্টেম্বরে যখন কমানো শুরু করবে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট, এটি ক্রমাগতভাবে তারা করতে যাচ্ছেন। ওই অ্যান্টিসিপেশনের কারণে ইন্টারেস্ট রেট, মর্গেজ ইন্টারেস্ট রেট, ফেডারেল ইন্টারেস্ট রেট যেটি আছে তার চেয়েও বেশি পয়েন্ট কমা শুরু করবে। আমি খুব বেশি কমপ্লিকেট করবো না এই পার্টটিতে, আই উইল জাস্ট টেল ইউ দিস, ফর দ্য কোয়ার্টার 4 অর্থাৎ ফোর্থ কোয়ার্টার দিস ইয়ার, এই বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটিকে ফোর্থ কোয়ার্টার বলা হয়, শেষ 3টি মাস। I'm talking about October, November and December, yes. Mortgage interest rate 6%-ই থাকবে, 6% থাকবে। এটি হয়তো বা it could be 6.1%, it could be 6.8%, এবং আমি খুব সারপ্রাইজ হব যদি এটি তখনও উপরের দিকে থাকে, 7% রেঞ্জে থাকে। আই উইল বি ভেরি সারপ্রাইজ। আমি মনে করি না সেরকম কিছু হবে। আই উড কনসিডার দ্যাট ইজ এ বিগ চেঞ্জ। আমি মনে করবো যদি 6%, 6.1% নেমে আসে এই বছরের শেষ নাগাদ, ফিক্সড মর্গেজ রেট ফর 30 ইয়ার ফিক্সড মর্গেজ রেট, যেটি আমি আশা করছি, মনে করছি এটা হতে যাচ্ছে, দিস উইল বি আ বিগ চেঞ্জ, আ বিগ হিউজ চেঞ্জ। তার কারণ রিমেম্বার, আমরা কিন্তু এই মুহূর্তে 7.2% অ্যাভারেজে আছি। ইভেন 7.2% মে মাসেও ছিল। এই বছর মে মাসে ইট ওয়াজ 7.2% 3 months ago. So the first quarter of 2025, January, February, March, আমি এস্টিমেট করছি, মনে করছি যে মর্গেজ ইন্টারেস্ট রেট আরও কমে আসবে। আমি মনে করি এটি কমে 5.7, 5.8, 5.9, অর্থাৎ 5 থাকবে, 5 পয়েন্ট থাকবে। 6-এর খুব কাছাকাছিও থাকতে পারে, 6%ও হতে পারে, কিন্তু 5 to 6% থাকবে। দিস ইজ মাই প্রজেকশন, আমি মনে করছি, এবং আমি মনে করি দিস ইজ গোইং টু বি এ বিগ ইম্প্রুভমেন্ট, নট দ্য গ্রেটেস্ট ইম্প্রুভমেন্ট, বাট ইটস এ হিউজ ইম্প্রুভমেন্ট। যারা 8%, 9% দিচ্ছেন, তাদের জন্য তো হিউজ ব্যাপার। মেবি এটা খুব একটা ওয়ার্থ ইট না অনেকের জন্য। It may be not worth it for some reason, for some home buyers to refinance. সবার জন্য এটা প্রযোজ্য হবে না। যদি আপনি অলরেডি 5-6% থেকে থাকেন, it makes no sense for you. But for some people, it will be there, এবং আমি মনে করি it's a 30-year fixed mortgage interest rate 7.5% নিচে নেমে আসবে। স্পেশালি আপনি যদি এখন ক্রয় করেছেন 7.5% অথবা তারও অধিক ইন্টারেস্ট রেট দিয়ে, wait for your chance is coming for refinancing. This is very important. Now, let's move on to another one. This is the chart যেটি আপনারা দেখছেন। এটি দেখাচ্ছে the percentage of home selling above list price, অর্থাৎ লিস্ট যেই দামে এটি লিস্ট করা হয়েছে সেল করার জন্য, তার চেয়ে বেশি মূল্যে কি পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে, এটি হচ্ছে তার লিস্ট, সেই লিস্টটি। অর্থাৎ আপনি লিস্ট করেছেন $6 লাখ, কিন্তু দেখা গেল বিক্রয় হচ্ছে $6.50 লাখ। সো দিস ইজ, যেটি আপনারা দেখছেন, এটা 5-year চার্ট। 35.1% বাড়ি বিক্রয় হচ্ছে
অ্যাবাভ লিস্ট প্রাইস, যে দাম চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি। কেন আপনি প্রশ্ন করতে পারেন? তার কারণ হচ্ছে একটি বাড়ি ক্রয় করার জন্য যখন 4-5 অফার দিয়ে রাখবেন যে না আমিও চাই এই বাড়িটি, আপনিও চাচ্ছেন, উনিও চাচ্ছেন, আপনার বোনও চাচ্ছেন, তখন সেলার দেখছেন যে সবচেয়ে বেশি অফার যিনি করেছেন তাকেই বাড়িটি দিচ্ছেন। দ্যাটস হাউ বাড়ি বেশি দামে বিক্রয় হয়ে থাকে। ওকে, সো 35.1% বাড়ি বিক্রয় হচ্ছে যে লিস্টটি দেওয়া হচ্ছে সেই সেলিং প্রাইসের চেয়েও বেশি, যা চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রয় হচ্ছে। বাট দিস ওয়াজ শুটিং আপ। এটি আপনাদের খেয়াল থাকবে গত বছর বা তার আগের বছরে এটি উপরের দিকে যাচ্ছিল। আমি একবার দেখেছি 40% বাড়ি বিক্রি হচ্ছিল, এটি এখন কমে আসছে, ফ্ল্যাটেন্ড আউট। সো দিস ইজ ইট ইজ গুড টু সি। যদি আপনি বাড়ি করার ইচ্ছা পোষণ করেন এবছর এবং সেরকম মনোভাব রাখছেন, আপনি চিন্তা করছেন এই বাড়ি কিনবেন এবছর, দিস ইজ এ গুড থিং ফর ইউ। অ্যাজ ইউ ক্যান সি, ইট ইজ নট ক্রেজি। কত ক্রেজি আপনারা সেটি জানেন। 2021 সালে, 2022 সালে ইট ওয়াজ ক্রেজি। একটি বাড়ির জন্য 10 জন যুদ্ধ করছিলেন। ইউ নো দিস, আপনারা সবাই জানেন সেটি। সো এটি কমে আসছে, এটা কি নর্মাল হয়েছে? নো, ইটস কামিং ব্যাক টু নর্মালিশ, বাট নট রিয়েলি নর্মাল। আমরা এখনো একটু উপরের দিকে আছি, কমে এসেছে, বাট হায়ার এন্ড অফ দ্য নর্মাল। সো দিস হ্যাজ নট চেঞ্জ মাচ, বাট পরবর্তী যেই গ্রাফটি আপনারা দেখবেন যে এখানে খুব একটা পরিবর্তন আমি দেখিনি, কিন্তু এটিও জানা উচিত। আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে মাইগ্রেশন চার্ট। এটি বলে কোথা থেকে মানুষ কোথায় যাচ্ছে এবং কোথা থেকে বের হয়ে যাচ্ছে, কোথায় কমছে, কোথায় বাড়ছে, অর্থাৎ কোন স্টেট থেকে মানুষ চলে যাচ্ছেন অন্য স্টেটে এবং যে স্টেটে যাচ্ছেন সেখানে মানুষ বাড়ছে, তাদের সংখ্যা কীরকম। সো দ্য টপ 7 মেট্রো এরিয়া যেখান থেকে মানুষ বের হয়ে যাচ্ছেন, খরচ বেশি অথবা তাদের ভালো লাগছে না অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু মোস্টলি মানুষ মাইগ্রেশন করে থাকেন যখন খরচের পরিমাণটা খুব বেড়ে যায়, তারা মনে করেন যে আর একটু অন্য জায়গায় গেলে ভালো হবে। নাম্বার 7 যে জায়গা থেকে মানুষ বেরোচ্ছে, আমি উল্টো দিক থেকে বলবো, নাম্বার 1-2 কে আছেন বলবো। নাম্বার 7 ইজ বস্টন, নাম্বার 6 ইজ শিকাগো, নাম্বার 5 ইজ ওয়াশিংটন ডিসি, নাম্বার 4 ইজ সিয়াটল, Washington. Number 3 is San Francisco. Number 2, New York City. And number 1, Los Angeles. এই 7টি জায়গা থেকে মানুষ ক্রমাগতভাবে বের হয়ে যাচ্ছেন অন্যান্য স্টেটে, কারণ খরচ এই সব কয়টি স্টেটে হু হু করে বাড়ছে এবং বেড়েই চলছে। মাইগ্রেশন টু ফ্লোরিডা আপনি যাচ্ছেন যে হারে আপনারা সবাই জানেন, অনেকেই ফ্লোরিডাতে মাইগ্রেশন বাড়ছিল, অর্থাৎ বেশিরভাগ মানুষ ফ্লোরিডাতে মুভ করছিলেন, সেটি কমে এসেছে। এটি বেশ কমে এসেছে। তার অনেকগুলি কারণ আছে। একটি হচ্ছে নিয়মিত কিছু ঝড় ঝঞ্ঝা, টর্নেডো এইসব হওয়াতে সেখানে কিন্তু হোম ইন্স্যুরেন্স বেরিয়ে গেছে অনেক হারে। সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন, বাট আমি অনুমান করছি এটি একমাত্র রিজন আমি বলছি, রিজন আমি বলছি না, বাট ওয়ান অফ দি রিজন। ওকে, নাও টেক্সাসে প্রচুর পরিমাণ মানুষ মুভ করছিলেন, সেটি এখন কমে এসেছে। ইট হ্যাজ বিন স্টেবিলাইজ নাও, এটি একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে এসেছে। ইন টার্মস অফ হোম প্রাইস প্রেডিকশন, বাড়ির মূল্য কেমন হতে পারে এটির যে যদি ভবিষ্যৎবাণী করতে হয় বা কিছু জানাতে হয়, আমি বলবো রেস্ট অফ দিস ইয়ার, এবছর বাকি সময়ে খুব বেশি বাড়ির দাম চেঞ্জ হবে বলে আশা করবেন না। ডোন্ট এক্সপেক্ট এনি বিগ প্রাইস সুইংস ইন ইদার ডিরেকশন। আপনি যদি মনে করেন বাড়ির দাম খুব বাড়বে, এরকম কিছু মনে করার কোনো কারণ নেই। খুব কমে আসবে, এটিও মনে করার কোনো কারণ নেই। there will be no big swing either way. ওকে, ইনভেন্টরি লেভেল আমরা আশা করছি, অনেকে আশা করছেন যে এটি ইমপ্রুভ হবে, অর্থাৎ বাড়ির সংখ্যা, বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা বাড়বে ইন দ্য মার্কেটে। সো যেটি আমরা অলরেডি আলোচনা করেছি, when it comes to interest rate expectation, যেটা আশা করছেন, I know that some people want something dramatically or drastic happens, ও খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট রেট কমে আসুক, এটুকু অনেকে আছেন আশা করছেন। Again, not everybody, but I know অনেকেই আশা করছেন। It is not improbable that it's going to happen this year. এটি হতে যাচ্ছে, ইন্টারেস্ট রেট কমে আসছে, অ্যাটলিস্ট সেপ্টেম্বরে তো অবশ্যই। If you have to realize that you are only 5 months, আপনাকে মনে রাখতে হবে আমরা কিন্তু দেখতে দেখতে 2024-এর জুলাই মাসে চলে এসেছি, আর মাত্র 5টি মাস বাকি আছে এই বছরের। ক্যান ইউ ইম্যাজিন? চিন্তা করা যায় কত দ্রুত সময় চলে যাচ্ছে। এনিওয়ে, নাও অ্যানাদার কোয়েশ্চেন, আরেকটি প্রশ্ন যেটি আছে ইজ when will home be affordable again?
কারণ আপনারা জানেন বাড়ির মূল্য যেভাবে বাড়ছে এটা অ্যাফোর্ড করা বা অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে। খুব কষ্ট করে আপনাকে যে প্রাইসটি দেওয়া হচ্ছে সেটি আপনাকে ম্যানেজ করে নিয়ে আসতে হচ্ছে। ওকে, স্পেশালি আপনি যদি একটি ইনকাম বা দুটি ইনকাম থাকে, স্পেশালি সো অ্যাফোর্ড করা খুব কঠিন হয়েছে। ইউ নো অ্যাজ ওয়েল অ্যাজ আই ডু, উই আর এ লং ওয়ে ফ্রম দ্যাট হ্যাপেনিং। বাড়ি অ্যাফোর্ড করা খুব সহজেই আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, সেখান থেকে আমরা এখনও বেশ দূরে আছি। উই আর ভেরি ফার ফ্রম দ্যাট। দ্য হোম অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স, ক্রয় ক্ষমতার যে ইন্ডেক্সটি আছে, it has been bad বেশ অনেক দিন ধরে। এটি আজকে কালকে গত 2 বছর 3 বছর ধরে এরকমই চলছে। তার কারণ হচ্ছে অবভিয়াসলি ইনফ্লেশন একটি বড় কারণ, এবং ইন্টারেস্ট রেট খুব উপরের দিকে আছে। আমরা যেটাতে অভ্যস্ত না তার চেয়ে অনেক উপরে আছে। এর দুটি কারণ তো অবশ্যই। দিস টু থিংস ডোন্ট হেল্প। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাফোর্ডেবল হাউজিং, আপনি যদি অ্যাফোর্ডেবল হাউজিং চান বা কমে আসুক, ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে আসুক, তাহলে কতগুলো জিনিস হতে হবে। বাড়ির মূল্য কমতে হবে, দ্য প্রাইস হ্যাভ টু কাম ডাউন। আপনার বেতন ভাতাদি বাড়তে হবে, অর্থাৎ আপনার ইনকাম বাড়তে হবে, এবং ইন্টারেস্ট রেট কমে আসতে হবে। এবং ইন্টারেস্ট রেট যখন কমবে সেটা যাতে আবার বাড়ির প্রাইস না বাড়িয়ে দেয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এই সব কয়টি জিনিস যদি একসাথে হয় তখন বাড়ি কেনা খুব অ্যাফোর্ডেবল হয়ে থাকে। এই সব কয়টি গ্রহ একসাথে কখন এক লাইনে আসবে? When will these all stars align perfectly? Again, definitely 2024-এ না। Maybe আগামী বছরের প্রথম ভাগে কিছুটা আমরা এরকম দেখতে পাবো, এবং সেটিও অনেকে যদি খুব বেশি আশা করে থাকেন, আমি বলবো ইটস far-fetched as well. So, এই অংশ শেষ করার আগে দ্য রিয়েলিস্টিক আনেস্ট হাউজিং মার্কেট আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরেছি, এবং এই আপডেট আমি ক্রমাগতভাবে প্রতি মাসেই দিয়ে যাব। এখন চলে যাব উইকলি মাইগ্রেশন নিউজ এবং আপডেটে। দুটি ব্যাপার আছে, দুটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাউজিং মার্কেটের যে ব্যাপারটি আছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন, বিকজ আমি মনে করি অনেকে আছেন রিফাইন্যান্সের জন্য অপেক্ষা করছেন, অনেকে ক্রয় করার জন্য অপেক্ষা করছেন, অনেকে অনেক বেশি ইন্টারেস্টে ক্রয় করেছেন, সেটি কমিয়ে আনার চেষ্টা করছেন। ইউ হ্যাভ টু বি লিটল বিট, কিছুটা পেশেন্স থাকতে হবে আপনার জন্য সময় আসছে। ইয়োর টাইম ইজ কামিং। আরেকটি মনে রাখবেন, যখন রিফাইন্যান্স করতে যাবেন বা নতুন বাড়ি কিনতে যাবেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, প্লিজ মেক শিওর আপনি যেই হোম এজেন্টের সাথে কাজ করছেন, ব্রোকারের সাথে কাজ করছেন, যে লোন ফাইন অফিসারের সাথে কাজ করছেন, একটা জিনিস মনে রাখবেন, তারা এমন ভাব করে যে আপনি তাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছেন। তারা যদি আপনাকে হেল্প না করেন আপনি আটকে যাবেন। তার অনেকগুলো কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে কি, আপনার কাগজপত্রে একটু সমস্যা থাকে। সবার কাগজপত্রে সমস্যা থাকে। 99% আপনি একা নন সেই দলে। এবং এই সুযোগটা এই বাজে লোকগুলি, দ্য পিপল উইথ দ্য ব্যাড ফেইথ, যারা আছেন ব্যাড ব্রোকার, আনপ্রফেশনালস, ডোন্ট পিক আপ দ্য ফোন কলস, এরা যারা আছেন অ্যাভয়েড দ্যাম। যদি আপনার মনে হয় যে আপনি এসে টিভিএনে অভিযোগ করবেন, আপনার কাছে প্রমাণাদি আছে, আমি আপনার বলবো ব্রিং ইট, আই উইল এক্সপোজ দোজ পিপল অ্যান্ড ইটস টাইম। বাট একই সাথে আমাদের কিন্তু বেশ কিছু ভালো রিয়েল এস্টেট ব্রোকারও আছেন, লোন ফাইন্যান্স অফিসারও আছেন। বাট আমি বেশ কয়েকজনকে জানি যারা রিয়েলি হরবল, আনপ্রফেশনাল, ইচ্ছা করে হার্ড টাইম দেন ক্লায়েন্টকে, নাকি তারা জানেন না তাদের কাজ, আমার দুটি ব্যাপারেই সন্দেহ আছে, প্রশ্ন আছে। সো সেরকম যখন পরিস্থিতি তৈরি হবে, আমি বলবো প্লিজ টেক ম্যাটার্স ইন ইউর হ্যান্ড। ইউ আর ইন চার্জ, নট ইউর ব্রোকার, নট ইউর ফাইন্যান্স অফিসার, নান অফ দ্যাম। এই ব্যাংক দিবে না, আপনি আরেকটি ব্যাংকের কাছে যাবেন, আরেক ব্যাংক দেবেন, আপনি আরেকটি ব্যাংকের কাছে যাবেন। কীভাবে করতে পারবেন? যদি আপনার লোন অফিসার ভালো হয়ে থাকে। যদি আপনার সাথে সে তাল বাহানা শুরু করে, বিভিন্ন রকম সঙ্গীত শোনানো শুরু করে, না আপনার এটি নেই, আপনার সেটি নেই, বোঝার চেষ্টা করবেন তার ইন্টেনশনটা কি।
কারণ যদি আপনার কাছ থেকে সে পার্সেন্ট বাড়ানোর পয়েন্ট বাড়ানোর কথা বলছে, সেটিতে তার লাভ, আপনার কোনো লাভ নেই, আপনার তো সম্পূর্ণ লস। উনি কিছু পয়সা খুশিয়ে নিচ্ছেন আপনার কাছ থেকে। দিস গাই ইজ ডিসঅনেস্ট অ্যান্ড প্লিজ অ্যাভয়েড দিস পিপল রিগার্ডলেস কে আছে। যদি আপনার বাড়ি কেনা না হয়, কেনা হবে না, আপনার বাড়ি পরবর্তীতে কিনবেন, আপনার সুবিধা মতো সময় কিনবেন, আপনার টার্মসে কিনবেন, যেটি আপনি অ্যাফোর্ড করতে পারেন, যেটি আপনার জন্য সহনীয় হয়। সো এনিওয়ে, I don't want to be too emotional about this কিন্তু আমার মনে হলো কথাগুলো তুলে ধরা দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাড়ি এটি জুতা ক্রয় করার মতো না, একটা শু ক্রয় করার মতো না। আপনি ক্রয় করলেন, কিনলেন, আপনার পছন্দ হলো না, আপনি ফেলে দিলেন। ইটস আ শু, হু কেয়ার্স। হাউস ইজ আ 30 years কমিটমেন্ট। একবার যখন ডিএলএ সাইন করবেন, সেটি কিন্তু আগামীকালে আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি করেন, ডিফল্টার হবে না। ইটস আ বিগ ওয়ান। So it's a huge risk. So it requires ভালো তদন্ত দরকার আছে, সময়ের দরকার আছে, ধৈর্যের দরকার আছে, পেশেন্সের দরকার আছে। ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। অনেক সময় অনেক অফার আসে, এটি যদি কালকের মধ্যে সাইন করেন, এইটা যদি এখনই অফার করেন এবং এইবারই না করলে কাল 2 দিনের মধ্যেই এটি থাকবে না, মার্কেটে চলে যাবে। ওকে, লুক ইন টু দিস, বাট ডোন্ট মেক এ কমিটমেন্ট, ডোন্ট গো ক্রেজি। দিস ইজ জাস্ট মাই 2 cents। আমার মনে হলো যে বলি, এই জন্য বললাম, বাট প্লিজ বি কেয়ারফুল। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, so let's talk about new guidance. নতুন একটি গাইডেন্স এসেছে with respects to IER. IER কি জিনিস? ইমিগ্রেশনের কথা বলছি, আমি কিন্তু পরবর্তী টপিকসে চলে এসেছি। দ্য ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর রুল। এটি কাদের জন্য? ওয়ার যখন আপনি একজন ফরেনার, বাই দ্য ওয়ে, আপনারা যারা এখানে বসে দেখছেন অনুষ্ঠানটি, আপনারা সবাই কিন্তু ইউ আর আমেরিকান। If you are a green card holder, you have a passport, you are a citizen, you are here, you are local people. Yeah, you may be brown or Indian, whatever, but you are an American. Your family, your friends, যারা বাইরে থেকে, দেশের বাইরে থেকে দেখছেন, আমরা তাদের কথা বলছি, you are a foreigner. It could be anybody, right? So if you are a foreigner and you have at least 10% ownership একটি স্টার্টআপ কোম্পানিতে, আপনি একটি ওনারশিপ নিয়েছেন, অর্থাৎ আপনি ইনভেস্ট করেছেন, আপনি এই কোম্পানির ওনার, এবং আপনি এখানে 10% ইনভেস্ট করেছেন। এখানে অনেক শর্ত আছে, সেটি হয়তো অন্য আরেকটি প্রোগ্রামে, আমরা ইমিগ্রেশন প্রোগ্রামে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। সো জেনারেল রুল হচ্ছে 10% ওনারশিপ আছে যে স্টার্টআপ কোম্পানি শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে এই কোম্পানিতে। ওকে, আপনি একটি ভিসা পাবেন, ইউ গেট এ ভিসা। This USCIS finally gave some good guidance. এটি অনেকদিন ধরে বলছেন তারা, এখন একটি পরিষ্কার গাইডেন্স দিয়েছেন। We are also, যেটি আরেকটি ব্যাপারে কথা বলবো, সেটি হচ্ছে about 212D3 waiver. 212D3 waiver. What is that? It says I got some good news, good stuff for you in regards to Foreign Affairs Manual, যেটি কথা বলছি এটির নাম হচ্ছে Foreign Affairs Manual. By the way, যারা অনুষ্ঠানটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের জন্য লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। দিস ইজ ডাইরেক্টলি ফ্রম USCIS। একজন লয়ারের সাথে কথা বলার আগে আপনি একটু পড়ে নেবেন ভালো মতো। এটি আপনি গুগল করলে পাবেন, কিন্তু এগুলো পাওয়া মুশকিল আছে, অনেক সময় পাওয়া যায় না। আমি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দিচ্ছি, দুটি USCIS নিয়ে যাবে এবং আপনারা পড়বেন সেটি। সো about the 212D3 waiver, যে আপডেটটি এখন দিব সেটি হচ্ছে, it's a little bit about যে বাইডেন অ্যামনেস্টির কথা আপনারা কিছুদিন আগে শুনেছেন ফর ডাকা রেসিপিয়েন্ট, তাদের জন্য এটি সবচেয়ে বেশি প্রযোজ্য। দিস ইজ অল অ্যাবাউট 212D3 waiver. There are some new rules from the State Department. তারা এটি they put together in place. তারা এটিকে বলছেন, এই রুলটিকে বলছেন Foreign Affairs Manual. আমরা যদি অন স্ক্রিনে দেখি, সেটা as you can see here, this is the actual law. এটি হচ্ছে actual law যেটি আপনারা দেখছেন। You can go and find out more about the factors in terms of getting, কিভাবে আপনি 212D3 waiver approve করতে পারবেন। So let's talk about how to submit this. এই লিঙ্ক যেটি দিয়েছি সেখানে কিন্তু এটি সাবমিট কিভাবে করতে হবে না করতে হবে সম্পূর্ণই দেয়া আছে। আমার সাথে অনেকে যোগাযোগ করেন ডাকার ব্যাপারে। প্লিজ, আপনার যদি ফ্রেন্ড থাকে, ফ্যামিলিজ থাকে, ইউ নো ইউর নেইবার্স, শেয়ার দিস উইথ দেম। অলসো এটি কিভাবে এক্সপেডাইট করা হয় যেতে পারে দ্রুততার সাথে, সেটিও ওখানে লেখা আছে। প্লিজ চেক আউট দ্য ল। আপনি অনলাইনে যেতে পারেন, আপনি গুগল সার্চও করতে পারেন। আপনি যদি গুগল সার্চ করেন,
প্লিজ সার্চ 212D3 ওয়েভার ফর ঢাকা রিসিপিয়েন্ট। ওকে, সো এটি ঢাকা রিসিপিয়েন্টের জন্য। আপনি যদি ঢাকা রিসিপিয়েন্ট থাকেন, প্র্যাকটিস ইউর রাইটস প্লিজ, লুক দিস ইজ রোলড আউট। এটা শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে, অগাস্ট থেকে। আমরা কিন্তু আজকে 26 তারিখে বসে আছি এখন, টুডে ইজ July 26, অনলি 4 days away। আপনি আরেকটি কাজ করতে পারেন অগাস্টে, ইউ ক্যান গেট দিস অ্যাপ্রুভাল ডান, এবং আপনি কিন্তু অ্যাডভান্স প্যারোল, যেটাকে বলা থাকে অ্যাডভান্স প্যারোল, এটিও আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ইফ ফর সাম রিজন আপনি দেশের বাইরে গেছেন, আপনি ওয়েভারটি নেননি, দ্য কনসুলেট ডাজ নট ইস্যু ওয়েভার, আপনাদের মনে রাখতে হবে। অ্যান্ড ইন কানেকশন অফ দ্য নন ইমিগ্রেন্ট ভিসা স্পেশালি। সো আপনি কিন্তু এই ওয়েভারটা আগেই নিতে পারেন, দ্যাট আপনি যদি নিয়ে রাখেন খুব ভালো হবে। ইফ ইউ হ্যাভ নট প্রকিউরড ওয়ান, ইউ শুড ডু ইট, গেট অ্যাডভান্স প্যারোল। নাও এটি হচ্ছে ঢাকার ব্যাপারে, অল অ্যাবাউট IER, ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর রুল, যেটি আছে। এটি দেশের বাইরে যারা দেখছেন অথবা যারা এখানে ঘুরতে এসেছেন, আপনাদের জন্য, ভিজিট বিষয়ে এসেছেন, ব্যবসার কাজে এসেছেন, ফর ইউ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় বছর দুয়েক আগে হালকা করে হলে আমি এটি বলেছিলাম। সো ইউ ক্যান গেট অল দ্য ডিটেলস অ্যাবাউট দিস ভিসা। এইটির লিঙ্কও আমি দিয়ে দিয়েছি আপনাদের জন্য। বাট বেসিকলি দিস ইজ ফর ফরেনার্স, দেশের বাইরে যারা আছেন, ফরেন ন্যাশনাল, আমেরিকার বাইরে যারা আছেন, ভিতরে যারা আছেন কিন্তু ডিফারেন্ট দেশের নাগরিক, তাদের জন্য। আপনি যদি ইনভেস্ট করেন একটা স্টার্ট আপ কোম্পানি ইন দ্য US, স্পেশালি সেই কোম্পানিটা ক্যাপিটাল জোগাড় করছেন, দ্য রেজিং ক্যাপিটাল টু স্টার্ট আপ ফ্রম দ্য কোয়ালিফাইড ইনভেস্টর। মনে রাখবেন এখানে তারা একটি কথা ব্যবহার করেছেন, ফ্রম কোয়ালিফাইড ইনভেস্টর, অর্থাৎ আপনি যেন তেন মানুষ হলে হবে না, কোয়ালিফাই করতে হবে আপনাকে। কোয়ালিফাইড ইনভেস্টর হতে হলে সেখানে কিছু বেসিক রুল আছে, ইউ হ্যাভ টু কোয়ালিফাই। সো ফ্রম দ্য কোয়ালিফাইড ইনভেস্টর ইন দ্য US, বেসিকলি ইউ হ্যাভ 10% ওনারশিপ এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। ইউ মে কোয়ালিফাই, আপনি হয়তো কোয়ালিফাই করতে পারেন এই ভিসার জন্য। খুব মজার ব্যাপার হলো, আমি বেশ কিছু জিনিস দেখার পর আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো। there has been এটি মনে রাখবেন, এটি অনেক 2 বছর আগে আমি কথা বললেও এটি শুরু করা এবং এটা অ্যাডজুডিকেশন করার, অর্থাৎ কাজকর্ম চালিয়ে যাওয়ার, ইটস লম্বা সময় নিচ্ছিল। ইট হ্যাজ বিন টেকিং লং টাইম, বাট ইট সিমস, দেখে শুনে মনে হচ্ছে USCIS ইজ ফাইনালি আয়রন আউট করছেন তাদের সমস্যা, আয়রনিং আউট দ্য কিংস টু দিস প্রোগ্রাম, কিংস, তাদের যে সমস্যাগুলো, ওকে, সমস্যার সমাধান করছেন বলে মনে হচ্ছে এবং বেশ এগিয়ে গেছেন তারা। লিঙ্কটি অ্যাগেন আমি এটির লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিয়েছি, প্লিজ চেক দিস আউট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। USCIS ওয়েবসাইট ইজ আপডেটেড, তাদের ব্র্যান্ড নিউ রুল অ্যান্ড টক্স অ্যাবাউট হাউ ইউ ক্যান অ্যাপ্লাই, আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন ফর দিস ভিসা, what are the requirements, সেটিও বলে দেওয়া হয়েছে। ইট কুড বি রিয়েলি গুড অল্টারনেটিভ, খুব একটা অল্টারনেটিভ, ভালো অল্টারনেটিভ ফর আরেকটি গ্রুপের জন্য, স্পেশালি যারা গ্র্যাজুয়েশন করছেন, F1 স্টুডেন্ট ভিসা আছেন, তারাও কিন্তু এটির সুযোগ নিতে পারেন টু ইনভেস্ট টু আ স্টার্ট আপ। এটি আপনাকে ভালো একজন লয়ারের সাথে কথা বলতে হবে। দেয়ার আর সাম গ্যাপস হিয়ার, আমার কাছে মনে হয়েছে, যেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমার সেটি আপনাদেরকে তুলে ধরা দরকার। আই থিঙ্ক দে আর গোয়িং টু রোল দিস আউট সুন, এটিও খুব তাড়াতাড়ি তারা করতে যাচ্ছেন। স্টার্ট পুটিং টাইমলাইন, তারা টাইমলাইন দেওয়া শুরু করেছেন এটির অ্যাডজুডিকেশন। অ্যান্ড ইউ নো সাম অ্যাপ্লিকেশন টেকিং মোর দেন 2 years, কিছু অ্যাপ্লিকেশন আছে 2 বছর সময় লাগছে তাদের শুধুমাত্র ডিসিশন কিছু একটা নেওয়ার জন্য। ইটস আউট অফ কন্ট্রোল, ইটস রিডিকুলাস, ইটস বাট তারা যেটি বলছেন যে দে আর এক্সপেডাইটিং দিস প্রসেস নাও, তারা এখন এটি কার্যক্রম খুব দ্রুত তাদের সাথে শুরু করছেন। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই দুটি আমি তুলে ধরলাম, দুটির লিঙ্কই দিয়ে আছে, আপনারা পড়ে নেবেন এবং আই উইল কিপ ইউ আপডেটেড, আমি আপনাদেরকে আপডেটেড রাখবো। আই অ্যাপ্রিশিয়েট ইউর সাপোর্ট, আপনার সবসময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে। আই থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট এবং আপনারা সবাই ভালো থাকুন। বিদায় নিচ্ছি এখনকার মতো। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যারা বাসায় বসে সরাসরি দেখে থাকেন, স্পেশালি টোটাল কেবলে, তারাই সরাসরি দেখতে পারবেন। এটি আমরা ফেসবুকে দেই নাই, এটি সরাসরি লাইভ হয় না ফেসবুকে। এখনকার সময়ে স্পেশালি বাংলাদেশে যা হচ্ছে আজকের আলোচনায়, সেটি অনেক গুরুত্ব পাবে, খুবই গুরুত্ব পাবে এই ডিসকাশনটি। আশা করি সেখানে দেখা হবে খুব শীঘ্রই, কিছুক্ষণের মধ্যেই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।